জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে আমার শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের কোর্স ইকোলজি অর্থাৎ বাস্তুবিদ্যা, এবং আজকে কোর্স অন্তর্ভুক্ত যে সূচি আছে সেখানে আমরা দেখব আছে এনার্জি ফ্লো উইদিন দ্য ইকোসিস্টেম। আমি ডক্টর হোসনে আরা, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আজকের কোর্সে ভিতর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো শক্তি চক্র, ট্রপিক লেভেলের গঠন ও উপাদান, শক্তি প্রবাহ, উৎপাদক থেকে খাদক পর্যন্ত, তাপগতিবিদ্যার সূত্র, লিনম্যানের কর্মক্ষমতা প্রবাহের ট্রপিক স্তর, খাদ্য শৃঙ্খল, খাদ্য জালক ও খাদ্য পিরামিড। এনার্জি সাইকেল। প্রথমে আমরা সানের ছবি দেখছি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিটি জীব সৌরশক্তির উপর নির্ভরশীল। সূর্য যে উত্তপ্ত কেন্দ্র, এর মাঝে আছে হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম পরমাণু রূপান্তরকালে যে প্রচন্ড শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে সৌর শক্তি। এটা মহাকাশ ভেদ করে আস্তে আস্তে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে ভূপৃষ্ঠে স্তরে স্তরে নেমে আসছে। এই সৌরশক্তিটাই প্রডিউসার অর্থাৎ প্ল্যান্ট গ্রহণ করছে এবং সেখান থেকে কনজিউমার খাদকের মধ্যে যাচ্ছে, সেখান থেকে ডিকম্পোজার বিয়োজকের মধ্যে, একই বিয়োজক আবার একইভাবে তার ডিকম্পোজ করে যে কোনো জিনিসকে গলিয়ে পচিয়ে ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট জিনিস তৈরি করছে, পোল তৈরি করছে, সেটা আবার একইভাবে প্রডিউসার কর্তৃক গৃহীত হচ্ছে। সর্বস্তরে শক্তি উৎপন্ন, তাপ উৎপন্ন হচ্ছে এবং প্রতিটি স্তরে প্রডিউসার থেকে কনজিউমারে, আবার প্রডিউসার থেকে ডিকম্পোজারের মধ্যে, এবং আবার ডিকম্পোজারের থেকে ইনঅর্গানিক হয়ে ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট হয়ে প্রডিউসারের মধ্যে যাচ্ছে এই নিঃসরিত ও তাপটা। এনার্জি ফ্লো থ্রু অ্যান ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেমের মধ্যে কিভাবে শক্তিটা প্রবাহিত হয়। তোমরা দয়া করে একটু দাগ দিও না, তাহলে এটা দেখতে খারাপ লাগছে। সূর্য থেকে এটা আমরা পাই সমস্ত পৃথিবীতে এই শক্তিটা। এটা ফটোসিনথেসিসের মাধ্যমে কিভাবে এটা রিঅ্যাক্ট করে, সবুজ উদ্ভিদ পানি, কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো মাধ্যমে গ্লুকোজ বা তার খাবার তৈরি করে, সেটাই শক্তি হিসাবে এই গ্লুকোজটা স্টার্চ রূপে জমা থাকে। এখানে আমরা একটা দেখছি, ইকো কম্পোজার দেখছি, সান প্রডিউসার কনজিউমার হয়ে আস্তে আস্তে কিভাবে তাপটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, সেটা আমরা এই ছবির মাধ্যমে অটোট্রপস, হেটারোট্রপস, অটোট্রপস থেকে কিভাবে ফার্স্ট হেটারোট্রপস, সেকেন্ড হেটারোট্রপস, থার্ড হেটারোট্রপস এবং আস্তে আস্তে ডিকম্পোজার হয়ে এটা যাচ্ছে, এটা আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারছি। আস্তে আস্তে তাপটা বের হয়ে যায়। এখন আমরা যেটা আলোচনা করব সেটার নাম হচ্ছে ট্রপিক লেভেল। ট্রপিক লেভেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ট্রপিক স্তর। এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহকালে কিছু শক্তি অপচয় ঘটে। পুষ্টি স্তর থেকে 10% শক্তি অন্য পুষ্টি স্তরে স্থানান্তরিত হতে পারে। ফার্স্ট ট্রপিক লেভেলে আমরা দেখছি ফটোসিনথেসিসের মাধ্যমে গ্রিন প্ল্যান্টস যেগুলো তৈরি করছে সেটা। সেকেন্ড ট্রপিক লেভেলে দেখছি যারা
ওই প্রোডিউসার বা অটোট্রফস কে খাচ্ছে তারা হচ্ছে হার্বিভোরস, সেটা প্ল্যান্ট হতে পারে, সেটা প্ল্যান্ট ভোজীও হতে পারে, হার্বিভোরস প্ল্যান্ট ভোজী এনিম্যালস। এবং থার্ড ট্রপিক লেভেলে আমরা দেখছি কার্নিভোরস, এরাও কনজিউমার, তবে এরা কখনো প্ল্যান্ট ভোজীও হতে পারে, আবার কখনো মাংসাশীও হতে পারে, মানে উদ্ভিদভোজী না হয়ে মাংসাশী হতে পারে। চতুর্থ ট্রপিক লেভেলে আমরা দেখছি লার্জ কার্নিভোরাস, অমনিভোরাস, কনজিউমার এন্ড স্মল এনিমেলস, মানে বড় এবং ছোট সব ধরনের মাংসাশী এবং সর্বভূক সব ধরনের এনিমেলই এর মধ্যে আছে। এখন আমরা পুষ্টির স্তরে, খাদ্যের যে পুষ্টির বিভিন্ন ধাপ অর্থাৎ ট্রপিক লেভেল, এখানে আমরা যে জিনিসটা দেখি সেটা প্রথম ধাপে উদ্ভিদভোজী প্রাণীরা, দ্বিতীয় ধাপে প্রথম ধাপে হচ্ছে না, প্রথম ধাপে উৎপাদক, দ্বিতীয় ধাপে উদ্ভিদভোজী প্রাণীরা, এবং তারপরে আছে মাংসাশী প্রাণীরা। মাংসাশী পুষ্টির স্তরগুলোতে অবস্থিত জীবের সংখ্যা, ওজন, শক্তি আস্তে আস্তে দেখা যাচ্ছে কি যত উপরের দিকে আমরা উঠছি তত ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকছে। পুষ্টির স্তর বা ট্রপিক লেভেল গুলো এ ধরনের সম্পর্কের একটা রেখাচিত্র যদি আমরা অঙ্কন করি, তাহলে গত পিকচারটিতে আমরা যেটা দেখেছি, ওই গত পিকচারটিতে ওই পিরামিড আকারই ধারণ করে থাকে, নিচে বড় উপরে সরু। অটোট্রপস, অটোট্রপস বলতে আমরা প্রাইমারি প্রোডিউসার যারা নিজেদের নারিশমেন্ট মানে পুষ্টি নিজেরাই করে থাকে। এখানে আছে ফটো অটোট্রপস। ফটো অটোট্রপস মানে গ্রিন প্ল্যান্টস, অ্যালগি, সাম ব্যাকটেরিয়া, এরা সূর্য থেকে শক্তি নেয় এবং তাদের কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ডটাকে তারা সরল যে জিনিসটা থাকে সেটার থেকে খাদ্য তৈরি করে, সিম্পল অর্গানিক কম্পাউন্ডস থেকে লাইট নিয়ে ইনঅর্গানিক কম্পাউন্ডস থেকে সে লাইটের সাহায্যে ফটো অটোট্রপস এর মাধ্যমে কমপ্লেক্স অর্গানিক সাবস্টেন্স তৈরি করে ফেলে। এবার আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে কেমো অটোট্রপস। কেমো অটোট্রপসে আমরা যেটা দেখছি সেখানে দেখা যাচ্ছে যে অক্সিডাইজ হচ্ছে, এখানে জারণ প্রক্রিয়া ও অক্সিজেনের সাথে ঘটে বিজারিত অবস্থায় দেখা যাচ্ছে যে একটা বিজারিত হচ্ছে, এবং এখানে টিপিক্যালি সালফার এবং অ্যামোনিয়া কম্পাউন্ডটা হচ্ছে যুক্ত হচ্ছে। সালফার এবং তার সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে এটা তৈরি করছে। এই সালফার এবং অ্যামোনিয়াটা এর সাথে যুক্ত হচ্ছে, এখানে আমরা দেখছি রিডিউসড ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে কমপ্লেক্স ইনঅর্গানিক কম্পাউন্ড তৈরি হলো, মানে জারণ প্রক্রিয়ার মাধ্যমে বিজারিত অক্সিজেন, বিজারিত অক্সিজেনটাই দেখা যাচ্ছে কি ইনঅর্গানিক কম্পাউন্ডস হিসাবে কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ডে রূপান্তরিত হচ্ছে। বিজারিত অর্থাৎ ইনঅর্গানিক বিজারিত অজৈবিক পদার্থ থেকে এখানে অক্সিজেনের সাহায্যে এখানে তৈরি হচ্ছে জটিল অর্গানিক কম্পাউন্ড, জৈব কম্পাউন্ড তৈরি হলো। হেটারোট্রপস, হেটারোট্রপস আদার নারিশমেন্ট, এরা নিজেদের পুষ্টি নিজেরা লাভ করতে সক্ষম হয় না। এখানে কি ঘটে, এখানে ঘটে থাকে সানলাইট আর ইনঅর্গানিক কম্পাউন্ডস মিলে আস্তে আস্তে দেখা গেল কি দে রিকোয়ার এনার্জি প্রিভিয়াসলি stored in complex molecule, একটা কমপ্লেক্স আণুবীক্ষণিক গঠনের মাধ্যমে এরা এদের নারিশমেন্টটা পেয়ে থাকে। এটা সেভারেল টাইপস হতে পারে, সেভারেল টাইপস অফ অর্গানিজমের মধ্যে হতে পারে, এবং এখান থেকেও দেখা যাচ্ছে তাপটা কি হচ্ছে বের হয়ে যাচ্ছে। কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড জটিল যৌগ যৌগ থেকে এখানে তৈরি হয় সরল অজৈবিক যৌগ।
হেটারোট্রফস দুই ধরনের। একটা হচ্ছে কনজিউমার আর একটা হচ্ছে ডিকম্পোজার, খাদক এবং বিয়োজক। এনার্জি ফ্লো, শক্তি কিভাবে প্রবাহিত হয়। প্রথমে আমরা সূর্যকে দেখছি, ওটা প্রোডিউসার গ্রহণ করলো, একইভাবে কনজিউমার গ্রহণ করলো, একইভাবে ডিকম্পোজারও গ্রহণ করছে। আবার প্রোডিউসারকে কনজিউমার গ্রহণ করছে, কনজিউমার থেকে আবার ডিকম্পোজারের দিকে যাচ্ছে। সমস্ত জায়গায় তাপ কিছু পরিমাণ হলেও বের হয়ে যাচ্ছে। এটাই হলো আবার প্রোডিউসার থেকে ডিকম্পোজারের, যেমন প্রোডিউসার একটি বৃক্ষ, সেখানকার পাতা যখন ঝরে পড়ে তখন সেটা ডিকম্পোজের দিকেই চলে যায়। একইভাবে এনিমেলের দেহ যখন গলিত পচিত হয় সেটা হচ্ছে ডিকম্পোজড হয়। তাহলে আমরা যে ডিফারেন্ট অর্গানিজম দেখলাম, এনার্জি ফ্লো, ডিফারেন্ট অর্গানিজম দেখতেছি, এইটাই হচ্ছে যে ট্রপিক স্ট্রাকচার অফ অ্যান ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রে এটাই হচ্ছে ট্রপিক স্তরের আকার। এনার্জি ট্রান্সফার ফ্রম প্রোডিউসার টু কনজিউমার, কিভাবে প্রোডিউসার থেকে মানে উৎপাদক থেকে খাদকের দিকে শক্তিটা যায়। এটা আমরা সবাই দেখছি যে পাশে একটি প্রাণী, এপাশে একটি উদ্ভিদ দেখা যাচ্ছে। উদ্ভিদের যে কোনো অংশকে প্রাণীটি খাদ্য হিসাবে গ্রহণ করে এবং সে তার দেহে শক্তিটা গেইন করে থাকে। এভাবে প্রোডিউসারে আমরা এখানে দেখি plants are called producer because they make their own food by themselves inside their body. তাদের শরীরের ভিতরে তারা খাদ্যটা নিজেরাই তৈরি করতে পারে। এবং প্রোডিউসার ইউজ সেলুলার রেসপিরেশন টু সাপ্লাই দ্য এনার্জি দে নিড টু লিভ। প্রতিটি প্রোডিউসার বলো, প্রতিটি কনজিউমারেরই রেসপিরেশনের প্রয়োজন হয়। শ্বসন ছাড়া তারা কোনো ক্রমেই বেঁচে থাকতে পারে না। এবং এই রেসপিরেশনটা কি সাপ্লাই করে তাদেরকে? শক্তি, বেঁচে থাকার শক্তি। কোষীয় শ্বসন তাদের বেঁচে থাকার শক্তি দিয়ে থাকে। কনজিউমার আর দোজ হু ডোন্ট মেক দেয়ার ফুড, কখনোই খাদ্য তৈরি করতে পারে না যেভাবে প্রোডিউসার পারে, সেভাবে পারে না। get it from eating by plants or other animals। যে কোনো পোকামাকড় হোক, যে কোনো মাঝারি ধরনের এনিমেল হোক বা যে কোনো ধরনের এনিমেল ভক্ষণ করে তারা এই জিনিসটির পুষ্টিটি গেইন করে। প্রাইমারি কনজিউমারের মধ্যে আমরা দেখছি হার্বিভোরসদের, মানে উদ্ভিদভোজীদের। এরা কি করে, কি কনজিউম করে? এরা কনজিউম করে প্রোডিউসারকে। এই জন্য এদেরকে আমরা বলি, উৎপাদককে খেয়ে থাকে, এজন্য এদেরকে আমরা বলি হার্বিভোরস। সেকেন্ডারি এই কনজিউমারের মধ্যে আমরা যেটা দেখি, at the third trophic level we have secondary consumer। থার্ড পুষ্টি স্তরে আমরা পেয়েছিলাম যে মাধ্যমিক খাদকদেরকে। আবার সেকেন্ড অর্ডার কনজিউমার আর এনিমেলস দ্যাট ইট আদার এনিমেলস। এবং এখানে তারা কি করলো, সেকেন্ড অর্ডারে আমরা দেখলাম তারা খাদ্যের জন্য আরেকটি প্রাণীকে গ্রহণ করলো। দিস এনিমেলস আর কল্ড কার্নিভোরস, এদেরকেই বলা হচ্ছে মাংসাশী। সেকেন্ডারি কনজিউমারের মধ্যে মে বি এ কার্নিভোর অর এ হার্বিভোর। এরা যে সবাই কার্নিভোর হবে সেকেন্ডারি কনজিউমার এমন নয়। যেমন আমরা যদি হরিণের কথা চিন্তা করি, আমরা যদি হাতির কথা চিন্তা করি, অন্যান্য বিগ এনিমেলের কথা চিন্তা করি, অনেকেই হার্বিভোর, সবাই কার্নিভোর না। এরা মেবি এ প্রিডেটর, এরাই হয় একজন কি, মানে আরেকজনকে শিকার করে খায়। আর মেবি এ স্ক্যাভেঞ্জার, হচ্ছে এরা অনেকে আছে যে মৃত ডেড বডি খেয়ে বেঁচে থাকে, তাদেরকে আমরা স্ক্যাভেঞ্জার বলি। টারশিয়ারি কনজিউমার, many ecosystem contain and যে trophic level made up of carnivore that consume other carnivore called tertiary consumer। এই প্রাইমারি সেকেন্ডারির পরে আমরা টারশিয়ারি কনজিউমার, তৃতীয় স্তরের কনজিউমারকে পেয়ে থাকি। এদের মধ্যে কারা আছে? হাক,
অর্থাৎ বাজ পাখি, দে ইট স্নেক, তারা সাপকে খায়, এদেরকে আমরা বলে থাকি টারশিয়ারি কনজিউমার। ডেট্রিভোর্স, ডেট্রিভোর্স হচ্ছে এক ধরনের অর্গানিজম দ্বারা শক্তি অবটেইনড এনার্জি ফ্রম অর্গানিক ওয়েস্ট, অর্থাৎ জৈব যে সমস্ত ময়লা তার থেকে বা ডেড বডিজ মৃত দেহ থেকে তারা খাদ্য পায়, শক্তি পায়, এবং প্রডিউস এট অল দ্য ট্রপিক লেভেলস, যে পুষ্টিটা পায় সেটা পুষ্টি স্তরের সমস্ত, যেটা উৎপাদন করে সেটা সমস্ত স্তরে এরা প্রবাহিত করে। দে আর দ্য ডিকম্পোজার অফ দ্য ফুড চেইন, এরাই খাদ্য শৃঙ্খলে ডিকম্পোজার, বিয়োজক। Scavenger, scavenger that eat other consumer that may already died are called scavenger. এই কনজিউমাররা অন্য আরেকটা কনজিউমারকে খাচ্ছে, যে কনজিউমারটা অবশ্যই আগে মৃত বলে ঘোষিত হয়েছে, সেই মৃত এটাকে খেয়ে সে বেঁচে থাকছে। Decomposer, they break down remains of dead organism. এরা মৃত দেহকে ব্রেক ডাউন করে, ভেঙে ফেলে। They play an important role in ecosystem, এবং তারা বাস্তুতন্ত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে, ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। These decomposer include worm, এদের মধ্যে আমরা পোকামাকড় পাই, ব্যাকটেরিয়া পাই, ফাঞ্জাই পাই, এবং কিছু পতঙ্গকে পেয়ে থাকি। এনার্জি ফ্লো থ্রু অ্যান ইকোসিস্টেম, কিভাবে ইকোসিস্টেমের মধ্যে, এটা আমরা একটা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম দেখছি, এখানে শক্তিটা কিভাবে প্রবাহিত হচ্ছে। এখানে সূর্যের আলো থেকে আমরা প্রোডিউসারকে পাচ্ছি, প্রোডিউসার কি করছে, খাদ্য তৈরি করছে, সেই খাদ্যটি প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, ডিকম্পোজার, সমস্ত লেভেল হয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি সেটা আবার মাটির সাথে, সয়েলের সাথে মিশে যাচ্ছে বিভিন্ন সাইকেলের মাধ্যমে, এবং ওগুলো ওর ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। প্রোডিউসার খাদ্যটা প্রস্তুত করলো কিভাবে, ওই সানলাইট এবং কার্বন ডাই অক্সাইড, মূল্যম দ্বারা পানি, এগুলোর সাহায্যে, এবং অক্সিজেনটাকে সে বের করে দিল রেসপিরেশনের মাধ্যমে। প্রাইমারি সেকেন্ডারি কনজিউমার সবাই অক্সিজেন গ্রহণ করছে, এবং দেখো কার্বন ডাই অক্সাইড ভূপৃষ্ঠে ছেড়ে দিচ্ছে বা প্রকৃতিতে ছেড়ে দিচ্ছে। এটাই হচ্ছে একটি নিউট্রিয়েন্ট সাইকেল, এবং এভাবেই শক্তিটি প্রবাহিত হয়। In an ecosystem, energy flow through different levels of food chain. ফুড চেনের বিভিন্ন খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে বাস্তুতন্ত্রে শক্তিটা প্রবাহিত হয়। The flow of energy in an ecosystem follows, এরা দুইটা লকে ফলো করে চলে, একে আমরা বলি তাপগতিবিদ্যার সূত্র বা থার্মোডাইনামিক্স ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল। Energy can neither be created nor be destroyed but can be converted from one form to another. এটার সৃষ্টিও নাই, এটার ধ্বংসও নাই, কনভার্ট হতে পারে, রূপান্তর হতে পারে একটা রূপ থেকে অন্য রূপে। যেমন সোলার এনার্জি অর্থাৎ সান কনভার্ট হয়ে হয় কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তিতে পরিণত হয় কার্বোহাইড্রেট। সেকেন্ড, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো এনার্জি, কি বলছে, এনার্জি ট্রান্সফরমেশন involves dispersion of energy from a concentrated to a dispersed, কনসেন্ট্রেটেড থেকে ডিসপার্স ফর্মে যাচ্ছে। এখানে আমি যদি বলি তাহলে হবে যে শক্তি রূপান্তরের এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে ঘটে যতক্ষণ পর্যন্ত না এটা ঘনীভূত অবস্থা থেকে বিক্ষিপ্ত অবস্থায় শক্তিটি অবনয়ন ঘটে বা ডিগ্রেডেশন হয়। কিছু শক্তি সর্বদাই অপ্রাপ্ত তাপশক্তি রূপে বেরিয়ে যাওয়ার কারণে স্থিতিশক্তি সৃষ্টিতে শক্তির স্বতঃস্ফূর্ত রূপান্তর কখনো 100%
দক্ষ হিসাবে হয় না, অর্থাৎ শক্তি রূপান্তরের প্রক্রিয়ায় শক্তির গুণগত পরিবর্তন কেমন হবে সেটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের থেকেই আমরা বুঝতে পারি। এখানে আছে লিন্ডসম্যান এফিসিয়েন্সি, অর্থাৎ লিনম্যানের কর্মক্ষমতা প্রবাহের ট্রপিক স্তরটা ট্রপিক ট্রান্সফার এফিসিয়েন্সি। এখানে আমরা দেখি উৎপাদক দ্বারা শোষিত সৌরশক্তির যে অংশ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, উদ্ভিদ দেহে খাদ্য শক্তি রূপে আবদ্ধ থাকে, এই আবদ্ধ শক্তির কিছু অংশ শ্বসন ক্রিয়ায় খরচ হয়, কিছু অংশ প্রাথমিক খাদকের দেহে প্রতিস্থাপিত হয়, কিছু অংশ বিয়োজক দ্বারা ডিকম্পোজ প্রক্রিয়ায় বিনষ্ট হয়, বাকি অংশ মৃত্তিকা স্তরে সঞ্চিত হয়। লিন্ডসম্যান নামক একজন বিজ্ঞানী 1942 সালে তিনি একটা আমেরিকা দেখা যাচ্ছে একটা হ্রদের বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের উপর এই গবেষণাটি করে। এখানে শক্তির ক্ষয় হচ্ছে প্রাইমারি প্রডিউসার থেকে শক্তি ক্ষয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে মানে গৃহীত শক্তি বা ব্যয়িত শক্তি, এভাবে আমরা দেখে থাকি। এখানে উৎপাদক দ্বারা গৃহীত যে হচ্ছে যে সৌরশক্তি, আর গৃহীত শক্তি এর থেকে যে শক্তি উৎপাদক দ্বারা শ্বসন ক্রিয়ায় ব্যয়িত হয়েছে। বাস্তুতন্ত্রে কিছু সংখ্যক উৎপাদক সর্বদাই মানে বিয়োজককারী মানে সাধনকারী জীব দ্বারা সাধিত হয় এবং উৎপাদকের কিছু অংশ মৃত্তিকা স্তরে সঞ্চিত হয়। উৎপাদক সাধিত হওয়ায় প্রকৃত উৎপাদনের প্রায় কিছু অংশ কিছু পরিমাণ শক্তি বিনষ্ট বা ক্ষয় হয়ে যায়। এখানে এফিসিয়েন্সিতে সেটাই দেখা যাচ্ছে যে শক্তির ক্ষয়টা কিভাবে হয়েছে। কর্ম দক্ষতার মাধ্যমে শক্তি কর্মদক্ষতার কমে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে প্রাইমারি প্রডিউসার থেকে 1%, পরে 5%, তারপরে 15%, এগুলো এভাবে আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে, এগুলো এটা আমরা দেখতে পাচ্ছি। এনার্জি ফ্লো থ্রু অ্যান ইকোসিস্টেম, দেখো এবার আমরা শক্তি প্রবাহটা দেখছি সরাসরি, যেমন নিচে ডিকম্পোজার, উপরে সান। ট্রান্সফার এনার্জি ফ্রম সান টু প্রডিউসার, প্রাইমারি কনজিউমার টু সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার এর মাধ্যমে ফুড চেনের মাধ্যমে এটা চলে যাচ্ছে। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এরা ডিকম্পোজারের ভিতর ঢুকে গেল। ফুড চেইন, এটাও খাদ্য শৃঙ্খলাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে ফুড চেইনকে বলা হচ্ছে অর্গানিজম ইটস অ্যানাদার টু গেট এনার্জি, যখন একটা জীব অন্য জীবকে খাদ্য হিসাবে গ্রহণ করে এবং সেখান থেকে শক্তি লাভ করে বা শক্তি পেয়ে থাকে। আমরা ফিগারে সেই জিনিসটাই দেখছি, দেখো নিচে গ্রাস, তারপরে ইনসেক্ট, তারপরে ফ্রগ, তারপরে আউল, তারপরে হাগ, এভাবে ফুড মানে খাদ্য শৃঙ্খলটা যাচ্ছে ঘুরে ইকোসিস্টেমে। আমরা একটা স্যাম্পল দেখালাম ফুড চেনের। এখানে আমি বলছি প্রথমে ট্রপিক লেভেল, পরে গ্রাসল্যান্ড বায়োম, আরেকটা হচ্ছে পন্ড বায়োম, আরেকটা হচ্ছে ওশেন বায়োম। প্রথমে প্রাইমারি প্রডিউসার দেখা যাচ্ছে গ্রাস, তারপরে অ্যালগি, তারপরে ফাইটোপ্ল্যাঙ্কটন। প্রাইমারি কনজিউমার গ্যাসোপার, মসকুইটো লার্ভা, জুপ্ল্যাঙ্কটন। সেকেন্ডারি কনজিউমার র্যাট, ড্রাগন ফ্লাই লার্ভা এবং ফিশ। টারশিয়ারি কনজিউমার স্নেক, ফিশ, শিল। আর কোয়াটারনারি কনজিউমার হাগ, র্যাকন এবং হোয়াইট শার্ক। ফুড চেইন এন্ড ফুড ওয়েব মানে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালো। খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালো এই দুটো আমরা কিভাবে বলবো? খাদ্য শৃঙ্খল হচ্ছে the energy enter as sunlight and convert to food molecules by producer। তাহলে শক্তিটা ঢুকছে সূর্যের মাধ্যমে এবং কনভার্ট হচ্ছে সেটা ফুড হিসাবে। কোথায়?
যে কোনো মলিকিউলস এর মধ্যে সে বাই প্রোডিউসার, ওই ফুড মলিকিউলটা ঢুকছে প্রোডিউসার হিসাবে, প্রোডিউসার হিসাবে প্রোডিউসারের মানে সূর্যটা ঢুকতেছে ফুড মলিকিউল হিসাবে উৎপাদকের মধ্যে। আফটার দিস এনার্জি ইজ ট্রান্সফার্ড টু ইচ অর্গানিজম দ্যাট ইট এ প্রোডিউসার। এরপরে এনার্জি ওই শক্তিটাই প্রবাহিত হচ্ছে, ট্রান্সফার হচ্ছে প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে ওই প্রোডিউসারটা ভক্ষণের মাধ্যমে, and to another organism that feed on these organism, এবং একইভাবে সেই অর্গানিজমটাকে যখন আরেকটি অর্গানিজম গ্রহণ করছে তখন সেভাবে চলে যাচ্ছে। এটাকে আমরা বলতে পারি যে ফুড চেইন। এবার ফুড ওয়েব বা খাদ্য জালিকা, মেনি ইন্টারকানেক্টেড এন্ড ওভারল্যাপিং ফুড চেইন। আমি এখানে দেখছি মেনি কেন বলছি, উপরে একটা এপাশে আছে ওক ট্রি, এপাশে আমরা দেখছি একটি পাইন। ওক ট্রি থেকে কিছু লিফ নিচে পড়ে আছে, এই লিফ গুলো অনেক এনিমেল খাচ্ছে, আবার এগুলো ডিকম্পোজ হয়ে যাচ্ছে। একইভাবে যে এনিমেল খাচ্ছে সেটার থেকে তাকে আবার হায়ার এনিমেল খাচ্ছে, এভাবে করতে করতে আবার সেই এনিমেলটা যখন মৃত হচ্ছে তখন সেটা ডিকম্পোজ হচ্ছে। এখানে পাইন থেকে একইভাবে আবার পাইন বোরার বলে একটি ইনসেক্ট আছে, সেটা ওই পাইন গাছের জিনিসগুলো খাচ্ছে, সেখান থেকে সেই ইনসেক্টটাকে খাচ্ছে কত পাখি, তার থেকে আরেকটু হায়ার পাখি সেটাকে বাজ পাখি থেকে বাজ পাখিতে রূপান্তর যাচ্ছে সেই খাদ্যটা, এভাবে আবার এটা ডিকম্পোজ হচ্ছে। এই যে খাদ্য জালক বা খাদ্য জালকের এই যে ভূমিকা, এটা আমরা দেখছি। এখানে আমরা আরেকটি ফুড ওয়েব দেখছি। এখানে আমি যদি বলি যে খাদ্য শিকল স্বতন্ত্রভাবে কার্যকর না হয়ে বরং একাধিক খাদ্য শিকল পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত অবস্থায় জালিকার ন্যায় বন্ধনে জড়িয়ে পড়ে। একাধিক খাদ্য শিকলের মাধ্যমে গড়ে ওঠা এরকম জালিকার ন্যায় যে বিন্যাস, সেটাকে আমরা বলবো ফুড ওয়েব বা খাদ্য জালিকা। যেমন একটি গত ছবিতে আমরা দেখলাম একটি তৃণভূমির বাস্তুতন্ত্র, একটি বনভূমির বাস্তুতন্ত্রের খাদ্য শিকল কিভাবে গড়ে উঠেছিল সেটি। এই এখানেও আমরা একটি দেখলাম যে তৃণভূমি বনভূমি খাদ্য শিকল। দেখো এখানে ট্রি আছে, ট্রির মধ্যে বিভিন্ন, প্রথমে তৃণভূমি আছে গ্রাসল্যান্ড, তারপরে আছে মধ্যম স্তর সাব, তারপরে আছে হাড় বা বড় বৃহৎ ট্রি গুলো। এখান থেকে যে যেটা ভক্ষণ করছে সেখান থেকে তারা পুষ্টি লাভ করছে, এবং এই পুষ্টির থেকে মানে খাদ্যের যে ওয়েব মানে জালিকাটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। নিচে ডিকম্পোজার আছে, ওরা আবার মাটিতে প্রত্যেকটার থেকে নিচের দিকে আসছে এবং প্রত্যেকটা আবার এ করেছে মানে ছড়িয়ে পড়ছে ডিকম্পোজারের মাধ্যমে। এবার এনার্জি ফ্লো থ্রু অ্যান ইকোসিস্টেম, আমরা একটা ইকোসিস্টেমে কিভাবে এনার্জি ফ্লো হতে দেখি বা যেতে দেখি। প্রথমে আছে ফুড পিরামিড। আমরা কি ফুড পিরামিডের নাম শুনেছি? অবশ্যই নাম শুনেছি, এটা খাদ্য পিরামিড। খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে বলা হচ্ছে ট্রপিক লেভেল। এখানে আমরা কি দেখি, আমরা প্রথমে দেখি বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদ প্রথম ধাপে, উদ্ভিদভোজী প্রাণীরা দ্বিতীয় ধাপে, মাংসাশী প্রাণীরা তৃতীয় ধাপে আছে আরো মাংসাশী যারা তারা। এখানে নিচে যে এটা পিরামিড কেন, এখানে দেখা যাচ্ছে পুষ্টিস্তর, এখানে পুষ্টিস্তরে অবস্থিত প্রাণীর সংখ্যা, ওজন, শক্তি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এবং এটা দেখতে নিচের দিকটা অনেক বৃহৎ, উপরের দিকটা ক্রমান্বয়ে অনেক সরু। এই যে নিচের দিকটা বৃহৎ এবং উপরের দিকটা সরু, এটা যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে অঙ্কন করি তাহলে এটা একটি পিরামিডের আকার ধারণ করে, তাই এটাকে আমরা বলে থাকি ফুড পিরামিড। দেখো এটি আরেকটি এই পিরামিড। এখানে কি আছে, নাম্বার সংখ্যা, সংখ্যার পিরামিড, প্রাণীর সংখ্যার পিরামিড। এই সংখ্যার পিরামিডে কি হয়েছে, উৎপাদকের সংখ্যা বেশি, তারপরে কনজিউমারের সংখ্যা প্রাইমারিটাতে তার থেকে কম, তারপরে সেকেন্ডারি তার থেকে কম, এবং তারপরে আরো কম। যেমন নিচে যে উদ্ভিদ আমরা দেখছি তারা সংখ্যায় অনেক বেশি, তারপরে প্রাণীগুলি প্রাইমারি প্রাণীগুলি কনজিউমারের কম, সেকেন্ডারি গুলো আরো কম, এবং উপরে একটি মাত্র আমরা দেখতে পাচ্ছি সংখ্যা।
এরপরে আমরা দেখছি এনার্জি পিরামিড, মানে শক্তির পিরামিড। শক্তি পিরামিডে আমরা কি দেখি, খাদ্য শিকলের এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে কি পরিমাণ শক্তি প্রবাহিত হয় তার ভিত্তিতে গড়ে উঠেছে এই শক্তি পিরামিডটি। গড়ে উঠে এই শক্তি পিরামিড, একে বলা হচ্ছে যে পিরামিডের ভিত্তি স্তরে অবস্থিত যে জিনিসগুলো সেগুলো মোট শক্তির পরিমাণ আধার হিসাবে এদের সংখ্যা সবচেয়ে বেশি, মানে শক্তি সবচেয়ে বেশি, সংখ্যা না। প্রোডিউসারে আছে 1000 কিলো ক্যালোরি, ফার্স্ট লেভেল কনজিউমারে আছে 100 কিলো ক্যালোরি, সেকেন্ড লেভেল কনজিউমারে আছে যে 10 কিলো ক্যালোরি এবং থার্ড লেভেলে আছে 1 কিলো ক্যালোরি। এখানে এনার্জি পিরামিড মানে শক্তি পিরামিডে কি পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে তার একটি জিনিস আমরা দেখালাম এখানে। এখানে শক্তি পিরামিডে ক্রমান্বয়ে দেখা যায় উপরের স্তরগুলোতে শক্তি ক্রমান্বয়ে হ্রাস পায় এবং দেখা যাচ্ছে এটা এর কারণ হলো পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের সময় শক্তি অবশ্যই অপচয় হবে এবং 10% শক্তি লস, না 10% শক্তি আরেক স্তরে ঠিকমতো চলে যেতে পারে। এখানে আমরা দেখছি বায়োমাস, পিরামিড অফ বায়োমাস মানে জীব ভরের পিরামিড। জীব ভরের পিরামিডে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি, একটা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম আর একটা অ্যাকুয়াটিক ইকোসিস্টেম। টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে আমরা খেয়াল করি প্রোডিউসারে জীব ভর, যেটা প্রোডিউসার আছে 1000 কিলোগ্রাম, তারপরে হার্বিভোরস হচ্ছে 100 কিলোগ্রাম, প্রাইমারি কার্নিভোরস আছে 10 কিলোগ্রাম, টপ কার্নিভোরে আমরা জীবভর পেয়েছি 1 কিলোগ্রাম। একইভাবে যদি আমরা অ্যাকুয়াটিক ইকোসিস্টেমে ঢুকি তাহলে এখানে আমরা মাছগুলোকে উপরের স্তরে পাচ্ছি, প্রোডিউসারকে আমরা এই অ্যাকুয়াটিকে নিচের স্তরে পাচ্ছি। এবং এইখানে যদি শক্তিটা দেখি আমরা জীবভরটা দেখি তাহলে প্রোডিউসারের জীবভর 4 গ্রাম পার মিটারে, আর তারপরে হচ্ছে হার্বিভোরসে হচ্ছে 8 গ্রাম এবং কার্নিভোরসে যে আমরা পাচ্ছি এর জীবভর বেশি, এখানে 12 গ্রাম। এই তাহলে আমরা আজকের যে আমাদের এনার্জি ফ্লোইং ইকোসিস্টেমে আমরা কি দেখলাম, এই বিভিন্ন ধরনের পুষ্টি স্তর, তারপরে হচ্ছে জালিকা বাস্তুতন্ত্রের খাদ্য শিকলের এর পুষ্টি স্তর, জীবভর প্রচুর পরিমাণ স্থিতিরূপে আছে এবং পুষ্টি দ্বিতীয় পুষ্টি স্তরের জীবভর কলা সাংগঠনিক উৎপাদন দ্বারা গঠিত। এভাবেই আমরা পুষ্টি স্তরের জীবভরের পুরোটাই দ্বিতীয় পুষ্টি স্তরের জীবভরে পরিবর্তিত হয় না এবং উৎপাদকের কিছু অংশ মাত্র পরবর্তী পুষ্টি স্তরের জীব কর্তৃক গৃহীত হতে পারে বলে আমরা দেখতে পাই। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার সাথে ক্লাসে সহযোগিতা করার জন্য, ধৈর্য ধরে ক্লাসটি মনোযোগ সহকারে অধ্যয়নের বা পঠিত বিষয় হিসাবে নেওয়া গুরুত্ব দিবে। এই কারণে আমি রেফারেন্স বুক হিসাবে তোমাদেরকে বলবো যে বইগুলি তোমাদেরকে রেফারেন্স হিসাবে তোমরা এখানে গ্রহণ করবে তার মধ্যে আছে প্রাণী পরিবেশ তত্ত্ব, প্রফেসর কে এম আওরঙ্গজেব, প্রাণী পরিবেশ তত্ত্ব, সেলিমা সেলুর ইত্যাদি। আরো আছে ইকোলজি ও পরিবেশ দূষণ, এটা হচ্ছে শাহ আহমেদ নবীর বই। তার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফান্ডামেন্টাল অফ ইকোলজি, ইপি অর্ডামের বইটি আমরা সবার আগে দেখব। ইপি অর্ডামের বই অনুসারেই আমরা এই সমস্ত কিছু হয়েছে। আমরা ইপি অর্ডামের বইটাকে যত ভালোভাবে এই আওরঙ্গজেব এবং আওরঙ্গজেব সাহেব এবং শাহ আহমেদ নবীর বইটাও একইভাবে রেফারেন্স বুক হিসেবে আমরা দেখব বা জানব। জি ম্যাম, সবাইকে ঠিকভাবে ধন্যবাদ। আমার পরবর্তী ক্লাস আবার তোমাদের সাথে হবে, সে পর্যন্ত আমরা সুস্থ থাকবো এই আশায় ব্যক্ত করছি।